দরকার নাই, তোমরা নিজেদের কাছে শোনো। শর্টকাট জিনিসটা হলো কি যে নিজের, তুমি যদি ধরো ম্যাথ করতেছো করতেছো নিজে একটা শর্টকাট বের করছো, ওটা তোমার অনেকদিন মনে থাকবে, কিন্তু অন্য কেউ একটা শর্টকাট দেখাই দিল, ওটা তুমি প্র্যাকটিস করো নাই, জাস্ট একদিন দেখলা, ওটা তোমার আর সহজে মনে থাকবে না। তো এইসব ম্যাথ গুলা করার ক্ষেত্রে ট্রাই করবা নিজে থেকে একটা শর্টকাট বানানোর। আর শর্টকাট যখন বানাবা তখন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। কারণ এমনও হতে পারে যে তুমি বানাইছো বা তুমি ভুলে গেছো। যেমন আমি অ্যাডমিশনে থাকতে ত্রিকোণমিতির অনেক শর্টকাট বের করছিলাম ফর্মুলাগুলো মনে রাখার জন্য। তো আমি সবসময় চেষ্টা করতাম হলো গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। তো এমনও হয়েছে যে আমি চান্স পাই নাই আমার, অথচ আমি যাদেরকে পড়াইছি, মানে আমি এটা পার্সোনালি এই জিনিসটা প্রেফার করি যে আমি যে জিনিসটা বুঝছি এটা অন্যজনদেরকে বুঝাই দিই। যেমন আজকে আমাদের একটা টার্ম টেস্ট ছিল, 7টা অ্যালগরিদম ছিল। তো আমি আমার ব্যাচমেটদেরকে বুঝাই দিয়েছি, 3 দিন ওদের জন্য ক্লাস নিছি, সকালে নিছি রাতে নিছি। তো আমি ওদেরকে বুঝাইতে পারছি, তার মানে হলো আমার মধ্যে, মানে আমি নিজেও ভালোভাবে বুঝছি, ওদেরকে বুঝাইতে পারছি। তো চেষ্টা করবে তোমরা নিজেরা কোনো জিনিস ভালোভাবে বুঝলে অন্যদেরকে বুঝাই দেওয়ার, এতে তোমাদের নিজেদের ক্যাপাবিলিটি বাড়বে। আচ্ছা, এই যে আচ্ছা, দেখো, আমরা ক্লাসটা শুরু করে দেই। আমাদের বেশিক্ষণ লাগবে না, যদিও খুব ফাস্ট যাওয়ার ট্রাই করব। আমাদের এখানে দেখো, প্রথম টপিকটা হলো গিয়ে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করা। তো আমাদেরকে যখন এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলবে, তখন আমাদেরকে যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হলো লব আর একটা হলো হর। তো আম, দুইটা অংশতেই আমাদের জটিল সংখ্যা দেয়া থাকবে। তো ওই দুইটা জটিল সংখ্যাকে মিলে আমাদের এমন একটা জটিল সংখ্যা বের করতে হবে যেটা কোনো ভগ্নাংশ, মানে ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে, ওটাকে ভগ্নাংশ ছাড়া প্রকাশ করতে হবে। তো এটার একটা শর্ট ট্রিক্স আছে, সেটা হলো গিয়ে বাস্তব অংশ। বাস্তব অংশ হবে হলো গিয়ে এসি প্লাস বিডি, নিচে হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বাস্তব অবাস্তব দুইটার ক্ষেত্রেই নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হবে। শুধুমাত্র এই পার্টটুকুতে আমার হলো ডিফারেন্ট, মানে আলাদা হইতেছে। তো এই পার্টটুকু আমি কিভাবে মনে রাখতে পারি? তো এর জন্য আমার আসতেছে, এ বা বাস্তব অংশের জন্য আমার আসতেছে হলো এসি প্লাস বিডি। আর বি এর জন্য বা অবাস্তবের জন্য আমার যেটা আসতেছে, সেটা হবে হইতেছে আমার বিসি মাইনাস এডি। তো এখানে যে জিনিসটা তোমরা খেয়াল করতে পারো, যে দেখো এখানে হলো এ আর সি দুইটাই কিন্তু বাস্তব অংশ। ভগ্নাংশের মধ্যে যেই আমাদের বা কোশ্চেনে যেই অংশটা দেওয়া থাকবে সেটা দুইটাই বাস্তব অংশ। আর বি আর ডি কিন্তু দুইটাই অবাস্তব অংশ। তো বাস্তব দুইটার গুণফল প্লাস হলো অবাস্তব দুইটার গুণফল। আর বি এর ক্ষেত্রে বা অবাস্তব পার্টটার ক্ষেত্রে, অবাস্তব পার্টটার ক্ষেত্রে আমাদের হবে হলো ক্রস গুণ। এখানে দেখো বি আছে, বি থেকে আমি সি এর সাথে যাব, আবার ডি আছে, ডি থেকে এর সাথে যাব। মানে হলো আমার বিসি মাইনাস এডি। যখন আমার বাস্তব অংশ থাকবে তখন আমার প্লাস হবে, যখন আমার অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্টটা থাকবে তখন আমাকে মাইনাস নিতে হবে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে পারো, সেটা হলো এসি প্লাস বিডি। বাংলাদেশে যেহেতু এখন ধুমায়া সবাই এসি কিনতেছে বা এসি জিনিসটাই চলতেছে বেশি, হাত পাখা বা সিলিং ফ্যান এই জিনিসটা চাইতে, যদি এটা আমাদের পরিবেশের জন্য খুব বাজে একটা, মানে একটা হার্শ রিয়েলিটি। তো সেই ক্ষেত্রে আমরা রিয়েল পার্টটার জন্য মনে রাখতে পারি এসি প্লাস বিডি। তো আমরা যদি কোশ্চেনে শিফট করি, দেখো আমাদের কোশ্চেন আছে, আমরা যদি কোশ্চেনে শিফট করি, এখানে দেখো 1 নম্বর কোশ্চেনটাতে কি বলছে যে ওয়ান প্লাস ওয়ান প্লাস আই কে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলে বি এর মান কত হবে। এখন এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যে এখানে আমার বিটা কি, বি এর সাথে আই আছে, তার মানে হলো বি আমার কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ। তাহলে আমার কোশ্চেনে চাইছে হলো অবাস্তব অংশটা বের করতে হবে, আর আমার প্রশ্ন হলো এটা যে ওয়ান বাই ওয়ান প্লাস আই। তো আমরা এটা যদি সলভ করতে যাই, আমাদের কোশ্চেন ছিল ওয়ান বাই ওয়ান প্লাস আই, আর এটার চাইছিল হলো অবাস্তব অংশটা বের করার জন্য। তো এইটাকে যদি আমরা ফরম্যাটের সাথে, আমাদের যে শর্ট ট্রিক্স এর ফরম্যাট ছিল ওইটার সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের এ কি আছে, এ এর মান 1 আছে। বি এর মান কি, বি এর মান 0 না, কারণ আমাদের এখানে 1+0 × আই দেয়া না। তো সেই ক্ষেত্রে আমার বি পার্টটা আসছে 0। আর এটাকে যদি আমরা আবার নিচের ফরম্যাটটার সাথে তুলনা করি, তাহলে সি এর মান আসতেছে আমার 1, ডি এর মান আসতেছে আমার 1। তো আমার হলো বি এর মান কি ছিল, বি এর মান ছিল হলো বিসি মাইনাস এডি আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো সি স্কোয়ার ডি স্কোয়ার করলে আমার 2 আসতেছে, আর বিসি করলে আমার হলো 0 মাইনাস এডি এর মান আসতেছে হলো 1। তাহলে আমার আনসার আসতেছে হলো -হাফ। এখন দেখি আমরা মিলাই দেখি আমাদের হয়েছে কিনা। দেখো আমাদের আনসার দেওয়া হলো -হাফ, তার মানে হলো আমাদের কোশ্চেনটা হয়েছে। আর সেকের ক্ষেত্রে যেটা বলবো, সেকে হলো আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায়। তো তোমাদেরকে একটা যেই, মানে সাজেশন আমি দিব যে তোমরা যতটুকু পারো, যত শর্ট ট্রিক্স আছে বা জটিল সংখ্যা বহুপদী সবই কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারো। এই যে এই ম্যাথ গুলা, এটা তুমি যদি ক্যালকুলেটরে ট্রাই করো, তুমি জাস্ট এই কোশ্চেনটা লিখবা আর এন্টার চাপ দিবা, তোমার আনসার অলরেডি চলে আসবে। এ প্লাস আইডি আকারে আসবে। তোমার যখন বি এর বলছে কি এখানে বি এর মান বের করতে, তুমি বিটা ইউজ করবা, এটা ইউজ করার দরকার নাই। আর তুমি যখন এখানে দেখো, আমি যখন এখানে সলভটা করছি, সলভ করার পর কি করছি, আমি সলভটা এখানে মিলাইছি না। কিন্তু আমি যখন ক্যালকুলেটরে করব, তখন মনে করো যে এটা আসলে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে ক্যালকুলেটরের সলিউশনটা ঠিক হয়, তো সেই ক্ষেত্রে আমার আর কারোর সাথে মিলানো লাগতেছে না। তো সেম ক্ষেত্রে তোমরা যদি এই কোশ্চেনটাও সলভ করো, তোমাদের হলো গিয়ে এ প্লাস আইবি আকারে করলে
এখানে বলছে কি এ ও বি এর বাস্তব সংখ্যা হয়, বি এর মান কত, মানে হলো আমার আবারও সেম অবাস্তব অংশটা চাইছে। অবাস্তব অংশের জন্য আমি কি ফরম্যাট ইউজ করতে পারি? আমার হলো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বিসি মাইনাস এডি। তো যেহেতু তোমরা ভার্সিটির অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিবা, দিবা কিনা জানি না, বাট যদি দাও তাহলে বলবো যে শর্ট ট্রিক্স গুলো ফলো করে, আর যদি না দাও তাহলে এখন থেকে ক্যালকুলেটরের হ্যাক্স যত আছে সব শেখা শুরু করে দাও, এটা তোমাদের সেকে অনেকটা বেশি হেল্প করবে। তো এখানে দেখো আমাদের সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 2। তো 2 কে স্কোয়ার করলে 4 আসতেছে, আর হলো ডি এর ভ্যালু -1। -1 থাকলে সেক্ষেত্রে আমি এটাকে যদি স্কোয়ার করি আমার 1ই আসতেছে। তারপরে কি, এখানে দেখো আমার হলো এই 3টা বি না আর এই 2টা সি, তো এই দুটা যদি গুণ করি আমার 6 আসতেছে, আর ফরম্যাট অনুযায়ী আমার মাইনাস থাকলো। আর ডি এর ভ্যালু -1, আর হলো এখানে এর ভ্যালু হলো 2। -1 আর 2 গুণ করলে আমার -2 আসতেছে, আর সামনে আমার 2 ছিল, তাহলে হলো আমার 8 হয়ে যেতেছে, আর হলো 5। এই যে আমার আনসার হবে ডি। আমার আনসার ডি। ওই আনসার ডি মিলে গেছে। তো এখানে বাকি আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা চাইলে ওগুলা সলভ করতে পারো। এখানে দেখো 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে যে যদি Z1 একটা জটিল সংখ্যা আর Z2 আরেকটা জটিল সংখ্যা হয়, তাহলে Z1 ইন্টু Z2 এর মান কি হবে? এটা হলো একটা থিওরি, মুখস্থ থিওরি, যে দুইটা জটিল সংখ্যার গুণফল সবসময় হবে হলো গিয়ে বাস্তব সংখ্যা। দুটা জটিল সংখ্যার গুণফল আর হলো যোগফল সবসময় বাস্তব সংখ্যা হবে, যদি সেটা অনুবন্ধী হয়। দেখো এখানে অনুবন্ধী জিনিসটা যদি নিয়ে কথা বলি, তাহলে অনুবন্ধী হলো গিয়ে আমাদের যেই জটিল সংখ্যাটা প্রথমে দেওয়া থাকবে ওইটার আয়ের সহগ, মানে আয়ের আগে চিহ্নটা চেঞ্জ হবে। এখানে দেখো আয়ের আগে চিহ্ন প্লাস, এখানে আয়ের আগে চিহ্ন মাইনাস হয়েছে, তার মানে এটা হলো এটার অনুবন্ধী, আর সহগ সেম থাকবে। সহগ সেম থাকবে, চিহ্নটা জাস্ট উল্টায় যাবে, তাহলে অনুবন্ধী হবে। তো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল গুণফল সবসময় বাস্তব সংখ্যা হবে, এটা হলো থিওরি। তোমরা থিওরির জন্য মনে রাখতে পারো, যদিও এটা তেমন আহামরি আসে না। তো এখানে আরো কিছু ডেমো কোশ্চেন দেওয়া আছে, জাস্ট শুধু 3 নাম্বারটা করি নাই। 3 নাম্বারটা তোমরা ট্রাই করলে পারবা, এটাতে কোনো ফর্মুলাও দেওয়া লাগবে না, জাস্ট হলো তোমরা সবগুলোর আইডিয়া ভাগ করে দিবা, তাইলেই হয়ে যাবে। তারপরে কি, এখন আমরা সেকেন্ড টপিকে যাই। আচ্ছা, তোমরা কি টাইপ 1টা বুঝছো? এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করলে একদম ইজিলি আরো করতে পারবা। একটু রেসপন্স করে যদি বুঝো, তাহলে আমি সেকেন্ডটাতে শিফট করব। কথা বলতে পারো, সমস্যা নেই, কথা বললেও কোনো সমস্যা নেই, আমার নিজের কোনো সমস্যা হয় না। তোমরা আচ্ছা, আমি সেকেন্ডটাতে শিফট করি। এখানে হলো আমাদের মডুলাস আর হলো আর্গুমেন্ট বের করার জন্য। মডুলাস জিনিসটা হলো গিয়ে আমাদের হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কত ওইটা বের করতে হবে। তো এখানে দেখো এ প্লাস আই বি, মূল বিন্দু কিন্তু আমাদের সবসময় 0 0, তো 0 0 থেকে এ আর বি এর দূরত্ব কি হবে, যে 0 থেকে যেটারই আমি দূরত্ব করি না কেন। আর এখানে দেখো দূরত্ব বের করার যে ফরম্যাটটা থাকে আমাদের x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, পরে রুট থাকে। তো আমি যাই করি না কেন আমার কিন্তু সবসময় মডুলাস সেম থাকতেছে, সেটা হলো গিয়ে √a² + b²। এটা হলো একটা মুখস্থ ফরম্যাট। ম্যাথের ক্ষেত্রে হলো বেশিরভাগ জিনিসই হলো ফর্মুলা মুখস্থ রেখে তারপরে হলো গিয়ে ওগুলো অ্যাপ্লাই করা। আর এখানে কিছু দেখো, এখানে কিছু ফর্মুলা দেয়া আছে যে Z1 Z2। এখানে Z1 Z2 হলো Z1 যেটা আমাদের জটিল সংখ্যা দেয়া থাকবে, Z2 হবে হলো ওটার অনুবন্ধী। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হলো পরম মান করলে যেটা হবে, আর ইন্ডিভিজুয়ালি আমরা যদি পরম মান বের করে মাল্টিপ্লাই করি সেম জিনিসই আসবে। এই ফর্মুলাগুলো তোমরা চাইলে দেখতে পারো, আহামরি তেমন লাগে না, জাস্ট জানার জন্য মানে জানার জন্য তোমরা দেখে রাখতে পারো। আর মডিউলাস বের করার জন্য এখানে কিছু সূত্র দেয়া আছে। আমি পার্সোনালি মডিউলাস বের করার জন্য কখনো সূত্র পড়তাম না, আমি যেভাবে আর কি সলভ করতাম সেটা হলো গিয়ে আমি সবার আগে যখন আমার মডিউলাসের কোনো কোশ্চেন থাকতো বা আর্গুমেন্টের কোনো কোশ্চেন থাকতো, আমি এইভাবে একটা মানে চতুর্ভাগ এঁকে নিতাম। তো আমার বিন্দুর উপর ডিপেন্ড করতেছে, এই বিন্দুটা কি, এই বিন্দুটা হলো প্লাস প্লাস, এটা কি, এটা হলো গিয়ে আমার মাইনাস প্লাস, এটা কি, এটা হলো আমার মাইনাস মাইনাস, এটা হলো আমার মাইনাস প্লাস। তো এইভাবে বের করে আমি বের করতাম। এখানে যদি আমার থাকতো যা থাকতো তাই হতো, থিটাটা যা থাকতো তাই হইতো। এখানে যদি থাকতো তাহলে পাই মাইনাস থিটা হইতো, আর এইখানে থাকলে হয়তো গিয়ে পাই প্লাস থিটা, আর এইখানে থাকতে হয়তো গিয়ে তোমার আইদার নেগেটিভ থিটা হইতো, অথবা হয়তো গিয়ে তোমার 2 পাই মাইনাস থিটা। এরকম ভাবে তুমি চাইলে বের করতে পারো। আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো যে যখন তোমরা আর্গুমেন্ট বের করো তখন এই যে এরকম চতুর্ভাগটা এঁকে তারপরে সলিউশন করো, কারণ অনেক সময়ই হবে যে তোমার ফর্মুলাটা মনে নাই বা ফর্মুলাটা তুমি ভুলে গেছো, কিন্তু তুমি যদি এইভাবে এঁকে করো তাহলে তোমার ভুলার পসিবিলিটি কম থাকবে বা সবসময় তোমার মনে থাকবে। তো এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। যেমন এই যে দেখো, আমাদেরকে বলছে যে 1 নাম্বার কোশ্চেনে বলছে যে এটার হলো জটিল সংখ্যার আর্গুমেন্ট কত হবে। তো এই আর্গুমেন্টটা বের করার জন্য আমার যেহেতু ভগ্নাংশে আছে, এটাকে অবশ্যই আমাকে ভগ্নাংশ থেকে বের করে একটা মানে
এ প্লাস আইবি ফরম্যাটে নেওয়া লাগবে। তো এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে আমরা আগে শিখছি। তো তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। সেকের জন্য আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো ক্যালকুলেটর ইউজ করবা। তো ক্যালকুলেটর ইউজ করার পর 1 + i আসছে। আমার এখানে তাহলে কি এক্স, কি এক্স হলো 1, ওয়াই হলো আমার 1। যেহেতু দুইটাই আমার পজিটিভ, আমার এই ঘরটাতে পড়তেছে না, এই ঘরটাতে পড়লে আমার হলো টেন থিটার মান কি হবে, টেন থিটা ইকুয়াল টু হবে হলো গিয়ে y/x। দুইটার মানে যেহেতু আমার 1 আসতেছে, তার মানে কি আমার হলো টেন। আরেকটা জিনিস তোমরা হলো থিটার মানগুলো ভালো করে মনে রাখো। 0, 1/√3, 1√3 ইনফিনিটি। 0, 1/√3, 1√3 ইনফিনিটি। একটা সিনটেক্স আছে, ওই সিনটেক্সটা মনে করে তোমরা যদি মুখস্থ করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হলো 0 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা 60, এটা হলো 90 ডিগ্রি। তো 1 আমার কতর জন্য আসতেছে? 45 এর জন্য। তাহলে আমার আনসার হওয়ার কথা এটা, আর এটাই হলো আমাদের আনসার। আর এখানে দেখো, এখানে যে বিকল্প দেওয়া আছে না, বিকল্প পড়ার কোনো দরকার নাই। ভার্সিটি ক এর কোশ্চেন ব্যাংক সলভ করবা তোমরা। যখন সলভ করবা তখন নিজেরা সলভ করবা, এই সমাধান টমাধান কিচ্ছু দেখবা না। এই যে এই এত হাবিজাবি না করে তোমরা ক্যালকুলেটরে বসাই দিবা মান, এটা আসবে। এটা আসার পরে তোমরা চাইলে এই মানটাকেও তোমরা ক্যালকুলেটরে বের করতে পারবা। আসলে ক্যালকুলেটর জিনিসটা তোমাদের এক্সামটাকে অনেক সহজ করে দিবে, তোমরা যদি সবগুলা শর্ট ট্রিক্স ঠিকভাবে জেনে রাখো তাহলে। না হলে আর কি মাথা, মানে পরীক্ষার হলে তুমি পারতেছো বাট একটা লাইনের জন্য আটকে গেছো, তখন তোমার রিটেন এক্সামে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। আচ্ছা দেখো, এইটার আর্গুমেন্ট বের করতে বলছে। এখানে আমার এক্স এর মান কি নেগেটিভ। তা আমি আগে কি এক্স এর মান নেগেটিভ, তাহলে এই ঘর, ওয়াই এর মান পজিটিভ এইটা। তাহলে এই ঘরে যদি হয় তাহলে আমার কি পাই মাইনাস থিটা না? তো আমার এখানে কি দুইটাই যেহেতু 1, তাহলে আমার থিটার মান কত আসতেছে? π/4। পাই মাইনাস π/4 করলে আমার কত আসে? 3π/4। কোশ্চেন সলভ করা অনেক ইজি, তোমরা যদি একটু প্র্যাকটিস করো বা ডেইলি যদি প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে তোমাদের জন্য বাকি সবগুলা কোশ্চেন বা আহ, পরীক্ষাতে মানে কোশ্চেন দেখলে ঘাবড়ায় যাওয়ার জিনিসটা কম হবে। আর বিপ্লব ভাই তো পরীক্ষা নিবেনই, রিটেন পরীক্ষা, উনি বলে দিবে কিভাবে কি প্রসেসে পরীক্ষা নিবে। তো পারো বা না পারো, তোমার মনে হইতেছে তুমি মনে করো 20টা কোশ্চেন দিছে, তুমি 5টা পারতেছো, 15টা পারতেছো না, সমস্যা নাই। আর ভাইয়াকে তো তোমরা পার্সোনালি ওনার ইনবক্সে কোশ্চেন বা সলিউশন সাবমিট করবা। তো আসলে ভাইয়ার এত টাইম নেই যে উনি জাজ করবে কে কয়টা পারছে না পারছে। জাস্ট রেজাল্ট দেওয়ার সময় সবাই দেখবে যে তুমি কয়টা পারছো না পারছো। তো একটা জিনিস বলবো যে কন্টিনিউয়াসলি এক্সাম গুলো দিও, এক্সাম গুলো দেওয়ার অনেক বেনিফিটস আছে, সেটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবা। তো আশা করি তোমাদের হলো মডুলাস আর্গুমেন্টে কোনো ঝামেলা নাই। মডুলাসের জন্য হলো গিয়ে r = √a² + b² হবে। আর আর্গুমেন্টের জন্য চারটা জিনিসের চারটা মানগুলা খেয়াল রেখে তারপরে তোমরা আগাবা। তাহলে আমরা হলো নেক্সট যেই পার্ট আছে মূল নির্ণয়, ওটাতে যাই। তো মূল নির্ণয়ের জন্য আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে ধরো আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেনে যাই, যেমন হলো 5+, এই যে 5+12i, এটাতে যদি আমরা শিফট করি 5+12i, এখানে আমাদের স্টেপ 1 কি, যে আই এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে। আই এর সহগ কত? 12। আমরা 12কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 6। তো 6 ভাগফলকে এমন দুইটি সংখ্যা আকারে লিখতে হবে যেন তাদের গুণফল বাস্তব অংশের সমান হয়। তো বাস্তব অংশের সমান হয়, গুণফল, সরি এখানে একটা জিনিস মানে লিখতে ভুলে গেছি, গুণফল বা যোগফল হবে। তো 6কে আমরা কিভাবে লিখতে পারি? 6কে আমরা লিখতে পারি 3 আর 2, 3 আর 2 লিখলে কিন্তু আমাদের 5 হইতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে 3 × 2 করলে আমার 6 হইতেছে, আর 3+2 করলে আমার 5 আসতেছে, যেটা কিনা আমার বাস্তব অংশের সমান হইতেছে। তার মানে হলো আমার এইখানে 12i-টাকে ভেঙে আমি লিখবো হলো 2 × 3 × 2 × i। তারপরে আমার কাজ কি? তারপরে আমার কাজ হলো যে আই এর চিহ্ন যা থাকবে বর্গমূলের মধ্যেও একই চিহ্ন থাকবে। তো আমি এখানে যে মূল নির্ণয় করব বা যে রুটটা বের করব, ওইটার চিহ্নটা কি হবে ওইটা হলো আমি কোশ্চেন থেকে বুঝতে পারবো। যেহেতু আমার এই কোশ্চেনে প্লাস চিহ্ন আছে, তার মানে হলো আমার সলিউশনেও প্লাস থাকবে। তো আমরা এখন কোশ্চেনে যাই। দেখো 5+12i এর ক্ষেত্রে এখানে আমাদের হলো প্লাস আছে, তাহলে আমাদের অবভিয়াসলি এখানে দেখো, এখানে হলো +-4 আছে। 4 কিন্তু আমাদের 12কে ভাগ করার পর আসতেছে না, 7ও আসতেছে না। এখানে জাস্ট হলো মাইনাস, মাইনাস থাকলে এটা বাদ, আমাদের প্লাসটাকে নিতে হবে। এটা এইটা তো দেখাইলাম যে অপশনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে করতে পারি। আমরা যখন কিনা সলিউশন করব তখন কিভাবে করব? তো সলিউশনের দেখো এখানে কিন্তু আমাদের অর্ধেক কিছু করা আছে, যে 2 × 3 সরি ওয়েট, এই যে এই পার্টটুকু কিন্তু আমরা বের করছি। এই পার্টটুকু বের করার পরে
ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আর তোমরা যদি পারো তাহলে মানে আমি যখন পড়াই আসলে আমার পক্ষে চ্যাট গুলো চেক করা কষ্ট হয়ে যায়, তোমরা মানে আনমিউট করে কথা বলো, সমস্যা নাই। আচ্ছা, এইটাকে আমরা এরকম ভাবে লিখছি, 12টাকে লিখছি, তো 5 এর লেখার জন্য আমরা যেটা করতে পারি, 5কে আমরা হলো গিয়ে এই যে যখন আমাদের এই পার্টটুকু বের হয়ে গেছে, এই পার্টটুকু বের হয়ে যাওয়ার পরে বাকি জিনিসটা আমরা এইভাবে লিখবো, এমন ভাবে লিখবো যাতে আমাদের যোগফলটা বাস্তব অংশের সমান হয়। 3 আর 2 যোগ করলে আসতেছে আমার 5। আর তারপরে এই জিনিসটাকে যদি আমি স্কোয়ার করি আর এইটাকে যদি স্কোয়ার করি, আমি 3কে স্কোয়ার করলে আমার আসতেছে 9, 2কে স্কোয়ার করলে আসতেছে আমার 4। এখন আমাকে এমন ভাবে মানে আই আছে, আমার আইটাকে এমন একটা জায়গাতে আমার অ্যাড করতে হবে যাতে আমার হলো 5 আসে। আই কে স্কোয়ার করলে কত হয়? আই স্কোয়ার ইকুয়াল টু -1 না? তো আমি যদি আইটাকে 9 এর সাথে দেই, আই স্কোয়ারটাকে যদি আমি 9 এর সাথে দিই, তাহলে আমার -9 + 4 হইতেছে, যেটা কিনা আলটিমেটলি -5 হইতেছে। তার মানে হলো আমি 3 এর সাথে আই দিতে পারতেছি না, আই দিতে হবে আমার 2 এর সাথে। টুয়াইস আইটাকে আমার স্কোয়ার করলে আসতেছে হলো -4। তাহলে আমার আনসারটা হবে এরকম যে 3² + 2 × 3 × 2 × i + 2i² তো এটা করলে আমার আসতেছে হলো 3 + 2i²। যেহেতু আমাকে বলছে বর্গমূল বের করতে, তো বর্গমূল করলে আমার আসতেছে হলো 3 + 2i, সরি এখানে এটা হবে না, সামনে প্লাস মাইনাস আসবে যেহেতু আমি রুট করছি। তো এটা হলো আমার হলো কি বলে মানে বড় ব্রড একটা ওয়ে। তোমরা চাইলে এইভাবে না করেও মানে যখন কিনা দেখবা এরকম কোয়েশ্চেন খুব কম আসে যে বর্গমূল বের করো, এগুলো তেমন একটা আসে না, এগুলো ভার্সিটিতেই বেশি একটা আসে, সেকে আহামরি তেমন আসে না। এখানে দেখো এই যে এটা যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা হলো গিয়ে যে x কিউবিক রুট করছে, সমীকরণ মূল তিনটির গুণফল কত? আমরা জানি কি 1 + ω + ω² আর হলো কি 1 × ω × ω², এটা সরি এটা হবে 0, এটা হবে 1। তো এটা গুণ করলে কত আসে? 1। তো এগুলো হলো আমাদের থিওরি, এই থিওরি গুলো তোমরা একটু পড়ে নিও। এই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করো, এখানে যদিও আনসার দেয়া আছে, বাট তোমরা নিজেরা সলভ করে ট্রাই করে দেখো, যদি না পারো তাহলে বললো, আমরা ডাউট সলভিং করে দিব। আর এখানে আমি কিছু কোশ্চেন দিছি, এগুলো হলো গিয়ে অনেকবার আসে, এই কোশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন টুয়াইস আই এর বর্গমূল, এটা মানে এত বেশি পরিমাণে রিপিট আসছে, টুয়াইস আই -টুয়াইস আই আর হলো এই দুইটা কোশ্চেন। এই দুইটা কোশ্চেন দেখবা যে এই যে এখানে দেখো লেখাই আছে যে হিউজ, মানে এই দুইটা কোশ্চেন খুব বেশি রিপিট হয়। তো কিছু কিছু কোশ্চেন থাকে যে এগুলো তোমাদের পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। চেষ্টা করবা হলো গিয়ে ম্যাথ গুলা বুঝে বুঝে করার, আর প্র্যাকটিস বেশি করে করার। যেহেতু সেকে ক্যালকুলেটর আছে, বারবার বলতেছি ক্যালকুলেটরের হ্যাক্স গুলা শিখে নিও। আচ্ছা, আমরা তাহলে নেক্সট টাইপে শিফট হব। তোমরা যদি বুঝে থাকো তাহলে বলো যে বুঝছো, বা রেসপন্স করো, আমি নেক্সট টাইপে চলে যাচ্ছি। রেসপন্স করো। জি আপু, এখন বুঝছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমি এখন শিফট করি। আমাদের হলো এখন হলো আয়ের ঘাত। তো আই জিনিসটা আসলে কি? আই জিনিসটা নিয়ে তো সবার ধারণা আছে, আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু √1 না? তো আই স্কোয়ার তাহলে কি হইতেছে? আমি যদি আই কে স্কোয়ার করি তাহলে আমার এখানে রুটটা চলে যাইতেছে, -1 থাকতেছে। এখন আই স্কোয়ার ইন্টু আই করলে আমার কি হইতেছে? i³ হইতেছে। মানে হলো গিয়ে আমার হলো এই যে -i আর হলো এইটা যদি আমি গুণ করি, তাহলে তাহলে আলটিমেটলি আমার যেটা আসতেছে সেটা হলো গিয়ে ওয়েট -1 থাকতেছে। আর এটার জন্য হলো আমি আই নিতেছি, -1 × আই করলে আমার হলো -i আসতেছে, যেটা কিনা i3 এর ভ্যালু। আর i4 এর মান কি? i² × i² করলে আমার হলো i⁴ ওয়ান। আসতেছে। হ্যাঁ, মানে -1 × -1 করলে আমার হলো গিয়ে 1 আসতেছে, যেটা i4 এর ভ্যালু। তো এখন আমাদের এখানে দেখো কিছু জিনিস লেখা আছে এখানে যে উম, 1 নম্বরে লেখা আছে যে i⁴n+1, এটার ভ্যালু হবে 1। এখানে যেহেতু 4n যখন থাকবে তখন তোমরা সবসময় n এর ভ্যালুটা 0 ধরে কাউন্ট করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি যদি n এর ভ্যালু 0 দেই তাহলে এখানে আমার থাকতেছে কি 1, তাহলে i1 এর ভ্যালু কত হয়? i1 এর ভ্যালু হলো, আচ্ছা আজানটা শেষ হোক তারপরে আমি পড়া কন্টিনিউ করতেছি।
আজান শেষ, চলে আসছি। তো যেটা বলতেছিলাম যে আমাদের যখন এরকম ফরম্যাট দেয়া থাকবে, আমরা এনটাকে জিরো ধরবো, আর পরে যে সংখ্যাটা এনটাকে যদি জিরো ধরি, ফোর এন এর সাথে জিরোর সাথে যাই থাকুক ওটা তো আমাদের জিরোই হয়ে যেতেছে, তো পরের যে সংখ্যাটা থাকবে ওটা অনুযায়ী আমরা কাউন্ট করব। তো i⁻1 এর মান হলো আই। তো আই এর ভ্যালু কত, √-1। তো এটা যদি জিরো হয় তাহলে আমার আই স্কোয়ার এর ভ্যালু হলো -1। তো i3 এর মান হলো -i, আর i4 এর মান হলো -1। আর আরেকটা জিনিস সেটা হলো গিয়ে যেখানে লেখা আছে, দেখতে পারতেছো কিনা জানি না, দাঁড়াও, সরি। আচ্ছা, এখানে দেখা যাইতেছে কিনা জানি না, বাট আমার পাশ থেকে দেখা যাইতেছে না তোমাদের ইয়ার কারণে। i⁻1, এটার মানে কি 1/i না? আর ওয়ান মানে কি? ওয়ান মানে হলো -i²। আই স্কোয়ার ইকুয়াল টু হলো -1, তাহলে 1 ইকুয়াল টু -i², আর নিচে থাকলো আই। আই কাটা গিয়ে -i থাকতেছে। তার মানে হলো i⁻1 ইকুয়াল টু অলওয়েজ -i, এটা আমি লিখতে পারি। এটা আমাকে অনেক ধরনের কোশ্চেন সলভের ক্ষেত্রে হেল্প করবে। এই ফর্মুলাতে বলছে কি, এটা অন করা। প্লাস আইবি প্লাস আই সংখ্যা 3, 4 এরকম, বা হলো 4, 5। নোট করে নাও। হ্যাঁ, ক্লাসের রেকর্ড পাওয়া যাবে, ক্লাসের রেকর্ড পাওয়া যাবে। তো এখন দেখো, আমি যদি ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো নেই, আই এর ওয়ান এর মান হলো আমার, ধরলাম আই, ধরলাম ওয়ান এর মান আই, তারপর i² এর মান কি, i² এর মান হলো আমার -1। তারপর i3 এর মান কত, i3 এর মান হলো -i4 এর মান কত, i4 এর মান হলো আমার 1। তো আলটিমেটলি যোগ বিয়োগ করে আমার যা থাকতেছে 0। এইখানে ওই জিনিসটাই লেখা আছে। আবার বলছে যে এ ও বি যদি দুটি ক্রমিক বিজোড় মানে বিজোড় সংখ্যা হয় তাহলেও 0 হবে, জোড় সংখ্যা হয় তাহলেও 0 হবে। তোমরা এগুলো চাইলে নিজেরা নিজেদের মতো জোড় বিজোড় সংখ্যা নিয়ে প্রমাণ করে দেখতে পারো যে এগুলো আসলেই মানে ট্রু কিনা। তো এখন আমরা কোশ্চেন সলভে যাই। দেখো এখানে 3 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে যে i² যদি -1 হয় তাহলে i-i⁻1, তারপরে i+2i⁻1, এটার সলিউশন কি হবে? তো দেখো এখানে যেটা আমরা একটু আগে দেখছি যে i⁻1 এর মান কিন্তু -i। আমরা কোশ্চেনটা আগে লিখি, i-i⁻1, i+2i⁻1, এটাই তো আমাদের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা একটু আগে কিন্তু দেখছি যে i⁻1 ইকুয়াল টু -i। তো সেই ক্ষেত্রে আই থাকলো আমার, মাইনাসের জন্য মাইনাস থাকলো, মাইনাস এটার জন্য থাকলো হলো আমার -i, আই থাকলো +2 থাকলো ইন্টু হলো -i। তো আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আমার উপরে আসতেছে 2i, আর এখানে থাকতেছে হলো -i। এই আই কাটা, -2 থাকতেছে আনসার। এটা হলো গিয়ে আমার সলিউশন। এখন দেখো, এখানে এটা করতে গেলে আমি তো মানে স্ক্রিনে করছি, বাট আমি মনে মনে করলে বা আমি যদি খাতা কলমে করতাম তো আমার আরো কম সময় লাগতো। তো তোমরা যেই টাইমে করছো এর চেয়ে আরো কম টাইমে, মানে এই কোশ্চেনটা যতক্ষণে লিখছো ক্যালকুলেটরে লিখতে গেলেও কিন্তু তার চেয়ে কম সময় লাগবে, কারণ ক্যালকুলেটরে ওইরকম ভাবে ফরম্যাট আছে, তুমি আই বের করে নিতে পারো, তোমাকে আলাদা ইয়ে করা লাগবে না। তো তোমার এই যে এই কাজটুকু করা লাগবে না, যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো, ডিরেক্ট এটা লেখার পর এন্টার চাপ দিবা, তোমাকে -2 শো করবে। তো ক্যালকুলেটরের হ্যাকস গুলো শিখে নিও, বারবার সেম কথা রিপিট করতেছি। এখন দেখো এই কোশ্চেনটাতে আমরা যাই, 4 নম্বরে পরে আসতেছি, 5-এ যাই। 5-এ যাওয়ার পর দেখো আমরা যদি এন এর ভ্যালু 0 ধরি তাহলে 4টাও 0 হয়ে যেতেছে। তাহলে থাকতেছে কি, i⁻3। i⁻3 এর মান কত, -i। তারপরে দেখো এইখানে একটা কোশ্চেন আছে যে রুটের ভিতর মাইনাস দিয়ে সামথিং, সামথিং কে আমরা এ ধরছি, ইনটু রুটের ভিতর মাইনাস দিয়ে আরেকটা সামথিং, দুইটা আলাদা ভ্যালু। তো এটা হলো একটা শর্টকাট আছে, যদি মনে করো এরকম কোনো ভ্যালু থাকে তাহলে হবে হলো যে আমার মাইনাস থাকবে, মাইনাসটা বাইরে বাইরে চলে আসবে, এ আর বি এর গুণ হবে। এখানে আমার রুটের এ এর মান কত, মাইনাস থাকলো, এ এর মান হলো আমার 16, বি এর মান হলো 1। 16 আর 1 গুণ করলে আমার 16ই হইতেছে, আর রুট করলে আসতেছে হলো 4, -4। তো এখন বলতে পারো যে মাইনাসটা বাইরে কেন আসছে। এখন মাইনাসটা বাইরে কেন আসছে এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, আমি নিজেও এটা ফর্মুলা হিসেবে মুখস্থ করছিলাম। তো তোমরাও ফর্মুলা হিসেবে দেখতে পারো, ক্যালকুলেটরে দিলে ওই সেম আনসারই দেখাবে, সমস্যা নেই। ও 4 নম্বর কোশ্চেনটা বাকি রয়ে গেছে। 4 নম্বর কোশ্চেনে কি বলছে যে i 1 থেকে, এটা হলো কোনো কিছু না দেওয়া থাকলে 1 দেওয়া থাকে, 1 থেকে 23 পর্যন্ত আমার ভ্যালুর যোগ করতে হবে।
তো আমাদের কথা কি ছিল যে যদি মানে ক্রমিক চারটা সংখ্যার যোগফল কিন্তু আমাদের জিরো হবে, মানে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 এরকম কিন্তু করলে আমাদের জিরো আসতেছে। তো শুধু এটা I4 পর্যন্ত না, এমন সংখ্যক পর্যন্ত যাইতে পারবে যেটা কিনা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমাদের 10 মিনিট পরে আমি আরেকটা লিংক দিব, 10 মিনিট পরে আমাদের ক্লাসটা কেটে যাবে, তখন তোমরা আবার জয়েন করো। আর বেশি কিছু বাকি নাই পড়ানোর, তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ট্রাই করবো। এখন দেখো 23 পর্যন্ত আমাদের আছে এখানে। তো 23 এর মধ্যে কত কত পর্যন্ত আমাদের 4 দ্বারা ভাগ যায়? পাঁচ, মানে 4 5 20 হয় না, 20 পর্যন্ত কিন্তু আমার ভাগ যাইতেছে, বাকি থাকতেছে কি? 20 পর্যন্ত যেহেতু আমার ভাগ যাইতেছে, তার মানে হলো গিয়ে এই I টু দি পাওয়ার 20 পর্যন্ত আমার সব জিরো হয়ে যাবে, বাকি থাকতেছে হলো I টু দি পাওয়ার 21, 22 প্লাস 23। তো এই 20-র এই টু 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 কেটে দাও, থাকতেছে কি 1 2 3। তাহলে হলো I টু দি পাওয়ার 1 প্লাস I টু দি পাওয়ার 2 প্লাস I টু দি পাওয়ার 3। I টু দি পাওয়ার 1 এর ভ্যালু I টু দি পাওয়ার 2 এর ভ্যালু হলো গিয়ে আমার হলো -1, I স্কোয়ার মান। আর হলো গিয়ে I কিউবের মান হলো -I। এই -I আর এই I কাটাকাটি থাকতেছে কি শুধু 1, -1। এই যে -1 আমাদের আনসার। বুঝতে পারছো নাকি আরেকবার দেখাই দিব? বুঝতে পারছি আপু। আচ্ছা, আসলে এই জিনিস সবগুলোই কিন্তু তোমরা পড়ে আসছো, এগুলো সবগুলোই তোমাদের পড়া জিনিস। এখন আসছে হলো ওমেগা রিলেটেড ম্যাথ। ওমেগা জিনিসটা কি আসলে? এককের যদি আমরা ঘনমূল করি, ওয়ানকে যদি আমরা রুট কিউব করি, তাহলে আমাদের তিনটা মান আসে, সেটা হলো 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার। তো ওমেগার ভ্যালু হলো -1 প্লাস √3i/2। আর ওমেগা স্কোয়ারের জাস্ট হলো অনুবন্ধী, একটা আরেকটার কিন্তু অনুবন্ধী। অনুবন্ধী জিনিসটা কি বলছিলাম, যে আয়ের চিহ্নটা শুধু চেঞ্জ হবে, বাকি সবকিছু সেম থাকবে। এখানে দেখো শুধু চিহ্নটার মধ্যে চেঞ্জ, বাকি সবকিছু সেম। এখন এখানে ওমেগা কিউবের মান 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। আর এই যে 1 এর মান তুমি 0 ধরো। এখানে যে এই ফরম্যাটটাকে তুমি এইভাবে লিখতে পারো, যোগ থাকলে গুণ আকারে লিখতে পারো। আর ওমেগা 3 এর মান যেহেতু আমাদের অলওয়েজ 1 হয়, তো এটাকে তুমি 1 দিয়ে কনভার্ট করলে এখানে শুধুমাত্র ওমেগা টু দি পাওয়ার xই থাকতেছে। এখন ম্যাথে চলে আসি। এখানে দেখো, এইখানে একটা সমাধান, এই এই কোশ্চেনটা ওমেগা টু দি পাওয়ার 16 প্লাস ওমেগা টু দি পাওয়ার 32, এটারে কেমনে সলভ করছে? এইভাবে সলভ করার কোনোই দরকার নাই, এটা হলো ঢাবিতে আসছে 23-24-এ। তো এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, ওমেগা টু দি পাওয়ার 16 প্লাস ওমেগা টু দি পাওয়ার 32। তো ওমেগার ক্ষেত্রে আমার হাইয়েস্ট পাওয়ার কত থাকে? আমরা কি জানি যে ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1 না? তো এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকে? 16 যদি আমি ভাগ করি 15 পর্যন্ত যায়, ভাগশেষ থাকে হলো 1। আবার 32-কে যদি আমি ভাগ করি 30 পর্যন্ত যায়, ভাগশেষ থাকে হলো 2। তা আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি 0 না? তো সেই ক্ষেত্রে এই দুইটা যোগ করলে আমার কি আসতেছে? -1 আসতেছে না? তো সেই ক্ষেত্রে আমার আনসার আসছে -1। দেখো তো আনসার কত। আনসার ওই সি, -1 দেয়া। তো আমার এখানে এত হাবিজাবি করার কোনো দরকার নাই, তোমরা নিজেদের কাছে শোনো। শর্টকাট জিনিসটা হলো কি, যে নিজের, তুমি যদি ধরো ম্যাথ করতেছো করতেছো, নিজে একটা শর্টকাট বের করছো, ওটা তোমার অনেকদিন মনে থাকবে, কিন্তু অন্য কেউ একটা শর্টকাট দেখায় দিল, ওটা তুমি প্র্যাকটিস করো নাই, জাস্ট একদিন দেখলা, ওটা তোমার আর সহজে মনে থাকবে না। তো এইসব ম্যাথ গুলা করার ক্ষেত্রে ট্রাই করবা নিজে থেকে একটা শর্টকাট বানানোর। আর শর্টকাট যখন বানাবা তখন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। কারণ এমনও হইতে পারে যে তুমি বানাইছো বাট তুমি ভুলে গেছো। যেমন আমি অ্যাডমিশনে থাকতে ত্রিকোণমিতির অনেক শর্টকাট বের করছিলাম ফর্মুলাগুলো মনে রাখার জন্য। তো আমি সবসময় চেষ্টা করতাম হলো গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। তো এমনও হয়েছে যে আমি চান্স পাই নাই আমার, অথচ আমি যাদেরকে পড়াইছি, মানে আমি এটা পার্সোনালি এই জিনিসটা প্রেফার করি যে আমি যে জিনিসটা বুঝছি এটা অন্যজনদেরকে বুঝাই দেই। যেমন আজকে আমাদের একটা টার্ম টেস্ট ছিল, 7টা অ্যালগরিদম ছিল। তা আমি আমার ব্যাচমেটদেরকে বুঝাই দিয়েছি, 3 দিন ওদের জন্য ক্লাস নিছি, সকালে নিছি, রাতে নিছি। তো আমি ওদেরকে বুঝাইতে পারছি, তার মানে হলো আমার মধ্যে, মানে আমি নিজেও ভালোভাবে বুঝছি, ওদেরকে বুঝাইতে পারছি। তো চেষ্টা করবে তোমরা নিজেরা কোনো জিনিস ভালোভাবে বুঝলে অন্যদেরকে বুঝাই দেওয়ার, এতে তোমাদের নিজেদের ক্যাপাবিলিটি বাড়বে। আচ্ছা, এই যে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার এত বড় একটা মান, এত বড় মান, এগুলো কেমনে সলভ করবো? এখানে কি দেওয়া? 1, তারপর হলো 4টা 9 দেয়া আছে। আমি সংখ্যাগুলো সবগুলো যোগ করি। 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9, 4 9 36 আর 1 37, 37 হইতেছে। এটা যদি আমি 3 দিয়ে ভাগ করি আমার কত হয়? 36 পর্যন্ত আমার ভাগ যায়, ভাগশেষ থাকে হলো 1। আবার এখানে দেখো 3 5 15 আর 1 হলো গিয়ে 15 16, 16 আর 8 আমার কত হইতেছে? 24 হইতেছে। তাহলে 24 হইলে কিন্তু 24 কিন্তু আমার ভাগ চলে যায় 3 দিয়ে, থাকতেছে 0।
তাহলে এইটাকে আমি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 1, এটাকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 0। ওমেগা টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে কি ওটার মান কত হয়? 1 হয় না? তাহলে হলো এটা ওমেগা টু দি পাওয়ার 0 পরিবর্তে 1 হয়েছে আপডেট হয়ে, এখানে থাকতেছে 1। এই 1 আর এই 1 যোগ করলে আসতেছে আমার 2, আর থাকতেছে হলো এখানের ওমেগা। এই দেখো, এটাই কিন্তু আমার আনসার। এই যে এখানে এত হাবিজাবি করার কোনো দরকার নেই। যে ওরা কি করছে, আহ একটা 1 কমাইছে, একটা 1,8 বানাইছে, দেন ওইটারে ভ্যানিশ করে দিছে। এত কিছু করার কোনো দরকার নাই। যোগ করে দিবা, যোগ করে 3 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যেটা থাকবে ওটা হলো আপডেটেড নতুন ওমেগার মান হবে। দেন ওইটা থেকে ম্যাথ করার ট্রাই করবা। আচ্ছা, তারপরে কি যে এইখানে দেখো, এখানে এটা এটা তোমরা ট্রাই করলে পারবা। এটা দেখাই দেই। এইখানে যখন এরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকবে তখন কোশ্চেন গুলোকে আগে শর্ট শর্ট বানানোর ট্রাই করবা। আমাদের কোশ্চেনে বলছে কি? কোশ্চেনে বলছে হলো গিয়ে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 - ওমেগা স্কোয়ার। ওমেগা 4 বলতে কি হয়? ওমেগা 4 মানে কি? এটা যদি মানে আমি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হয়? 1 হয় না? তাহলে এটা 4 আপডেট হয়ে আমার 1 হয়ে যাবে, প্লাস ওমেগা। এখন আমার ফর্মুলা কি? যে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0। 0, এটা আমার ফর্মুলা না? তো এই টাইপের যখন কোশ্চেন দেওয়া থাকবে, একটা জিনিস খেয়াল করবা, কোনটার সাথে মাইনাস আছে। যেটার সাথে মাইনাস আছে ওটার সামনে সিম্পলি 2 বসাই দিবা। যেহেতু আমার এই মাইনাস ওমেগার সামনে 2 আছে, তুমি এটাকে সলভ করে দেখো খাতা কলমে, এটার আনসার আসবে হলো -2 ওমেগা। আর এটা যদি তুমি মান বের করো, এটার মান আসবে হলো -2 ওমেগা স্কোয়ার। এই -2 আর এই -2 গুণ করলে আসতেছে আমার 4। ওমেগার ওমেগা স্কোয়ার গুণ করলে আসতেছে ওমেগা কিউব, যেটার মান কিনা আলটিমেটলি 1। আমার আনসার আসতেছে 4। এই যে 4 আনসার। তো এরকম শর্টকাট কিছু নিয়ম আছে, ওগুলা নিজেরা ট্রাই করো বের করার, বা ওরকম ভাবে সলভ করার ট্রাই করো, সুবিধা হয়ে যাবে। আর 3 মিনিট টাইম আছে, 3 মিনিটে মনে হয় এটা হয়ে যাবে। এই পার্টটুকু আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ওই ওমেগার পার্টটুকু কি বুঝছো তোমরা? জি আপু। আচ্ছা, তাহলে এটাতে যাই। টাইপ 6 হলো আমাদের বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, ওই শর্ত অনুযায়ী আমাদেরকে মান বের করতে হবে। এখানে দেখো যে জিনিসটা, যে x + iy = 0 হলে x = 0, y = 0। এখানে হলো কি যে সমতা করছে। সমতা জিনিসটা কিভাবে করছে? এক্স সরি x + iy = 0 × a + 0 × ib। এ হলো আমাদের বাস্তব অংশ, বি হলো আমাদের অবাস্তব অংশ, এই এক্স হলো বাস্তব অংশ, আর ওয়াই হলো অবাস্তব অংশ। তো জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন, আমার জিরোই হইতেছে আলটিমেটলি। তো আমার এক্স এর ভ্যালু আমি সমতা করলে আসতেছে 0, ওয়াই এর ভ্যালু আমার সমতা করলে আসতেছে 0। তো ওই জিনিসটা আর কি এখানে অ্যাপ্লাই করছে। আবার এখানে দেখো, 2 নাম্বার পয়েন্টে কি বলছে? 2 নাম্বার পয়েন্টে বলছে যে দুটি জটিল সংখ্যা সমান হবে কেবল যদি x1 = x2, y1 = y2। আলটিমেটলি এই জিনিসটাই মানে সমতা করার বিষয়টাই এখানে মানে ফোকাস করছে ওরা। তারপর এখানে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যা x + iy ও x - iy এর সমষ্টি ও গুণফল সবসময় বাস্তব সংখ্যা হবে। এটা হলো একটা মানে চিরন্তন সত্য কথা। তারপরে বলছে যে অনুবন্ধী নয় এরূপ দুইটি জটিল সংখ্যা এর সমষ্টি, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলোই হবে হলো জটিল। তার মানে কি আমার ফোকাস রাখতে হবে যে অনুবন্ধী কিনা। আমার কোশ্চেন দিলে আমি চেক করবো যে অনুবন্ধী কিনা, তারপরে আমি হলো গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে 5 নাম্বার কোশ্চেনে বলছে যে একটা জটিল সংখ্যা এটার হলো যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটার পাওয়ারটাও যদি আমি মানে এন যদি আমার একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে জটিল সংখ্যার পাওয়ার যত হবে ওইটাও একটা জটিল সংখ্যা হবে। আর এখানে কিছু সূত্র দেয়া আছে, এগুলা সেকের জন্য দরকার নাই। সত্যি কথা, এগুলা সেকের জন্য কোনোই দরকার নাই, কিন্তু অন্যান্য ভার্সিটির জন্য হলে দেখতে পারো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমরা ট্রাই করি। আহ এখানে কি বলছে যে জেড দেওয়া আছে, জেড হলো একটা জটিল সংখ্যা, সেটা হলো 8 + 3i। আমরা কোশ্চেনটা লিখি, z = 8 + 3i। আমাদের কোশ্চেনে কি বলছে? আমাদের কোশ্চেনে বলছে যে z + z বার এর মান কত। তো জেড বার মানে হলো গিয়ে আমাদের অনুবন্ধী। তো আমাদের একটু আগে আমরা কি পড়ছি যে দুইটা অনুবন্ধী এরকম দুইটা জটিল সংখ্যার যোগফল হবে হলো বাস্তব সংখ্যা, আর যোগফলটা হবে হলো গিয়ে যে বাস্তব সংখ্যাটা থাকবে ওইটার সাথে 2 গুণ হবে। মানে এটা হলো সবসময় দুইটা জটিল সংখ্যা, ধরো জেড একটা মানে র্যান্ডম জটিল সংখ্যা, ওইটার সাথে যদি আমি আরেকটা জটিল সংখ্যা করি তাহলে আমার হবে হলো বাস্তব সংখ্যা। এখানে আমার হলো জটিল বাস্তব অংশ কত? 8। তাহলে এটার সাথে আমি যদি 2 গুণ করি তা আমার আসবে হলো ভ্যালু 16। আমার আনসার হলো 16। এই যে আনসার 16। তারপরে যদি এখন যদি এখানে আমাকে বলতো গুণফল কত, তাহলে গুণফল আমি কত বের করতাম? গুণফলও আমার ওই সেমই আসতো, এরকম। কারণ আমার কি এ স্কোয়ার - বি স্কোয়ার আসতো না, গুণফল আসতো হলো a² - b²।
কারণ একটা হলো এ প্লাস বি আর একটা হলো এ মাইনাস বি, আই তো সেম, দুইটার ক্ষেত্রেই আই সেম, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতো। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে 7 নাম্বারটা। এইটা এটাও এখানে যে মানে এইখানে যে সলিউশনটা দেওয়া আছে এটা ইজি আছে, এটা বাকিগুলো তোমরা পারবা, ট্রাই করলে তোমরা আমরা শুরু করে দেই, যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, বাকিরা যারা পরে জয়েন করবে ওরা দেখে নিবেনি। আর একটু আগে বলছি যে আমাদের আসলে এখন যেহেতু রাত হয়ে গেছে, বহুপদীটা এখন দেখানো পসিবল হবে না, আর আমার নিজেরও স্লাইডটা কমপ্লিট হয় নাই বানানো। আর এটা হলো আমার অফিসিয়ালি ফার্স্ট ক্লাস স্টুডেন্টদের নেওয়া, তো এর আগে আমি কখনো স্লাইড বানায় ক্লাস নেই নাই, তো সেই ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হইতেই পারে, তো তোমরা একটু মানে কি বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর যেটা বলার ছিল যে যেহেতু স্লাইড বানানো হয় না, আর শিডিউল অনুযায়ী আগামীকালকে আমাদের আদর্শ গ্যাস আর হলো গিয়ে ভৌত জগতের ক্লাস হওয়ার কথা ছিল। ভৌত জগৎ যে চ্যাপ্টারটা আছে এটা আসলে মানে খুব কম কোশ্চেন আসেই না বলতে গেলে, কারণ অ্যাডমিশনে দেখা যায় যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো টাচ করা পসিবল হয় না টিচারদের, কোশ্চেন যারা করে আর কি। তো সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা অনেকে গোনাই ধরেন। তো আমি আপাতত কালকে বহুপদী আর আদর্শ গ্যাসটা দেখাই দিব, তারপর তোমরা ভৌত জগৎটা নিজেদের মতো কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে পারো, সেকে আসে না, তো প্রবলেম নাই। তারপরেও যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে বিপ্লব ভাই দেখাই দিবে, ওইটা সমস্যা নাই, আমি ভাইয়ের সাথে কথা বলে নিব। তো আমরা শুরু করি। আমাদের টাইপ 6 ছিল হলো বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, ওই শর্ত অনুযায়ী আমাদেরকে মান বের করা লাগবে। ক্লাসের শেষ হওয়ার আগে এখানে যে শর্তগুলো আছে ওগুলো হয়তো বা একটু ডিসকাস করছিলাম, তারপর আবার বলি যে যদি আমার দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা দেওয়া থাকে তাহলে তাদের সমষ্টি আর গুণফল হবে বাস্তব সংখ্যা, আর যদি অনুবন্ধী না হয় তাহলে সমষ্টি বিয়োগফল গুণফল ভাগফল যাই হোক না কেন সবগুলো হবে জটিল সংখ্যা। এটা হলো মেইন জিনিস। আর হলো গিয়ে আমার যখন জটিল সংখ্যা দেয়া থাকবে, জটিল সংখ্যার মানে সমান সমান দিয়ে একটা জটিল সংখ্যার সাথে মান দেয়া থাকবে, তখন আমরা হলো সমতা করতে পারবো, যেটা কিনা প্রথম নাম্বার মানে ধর্মতে করছে, জটিল সংখ্যার ধর্ম প্রথমটাতে যেটা দেখাইছে আর কি, সমতা করছে। আচ্ছা, আমরা প্রবলেম সলভে যাই তাহলে হয়তো বা বুঝতে পারবো। যেমন এখানে যে 4 নাম্বার প্রবলেমটা আছে, আহ এখানে 4 নাম্বার প্রবলেম যেটা আছে, এখানে আমাদেরকে বলছে হলো গিয়ে √p+4i এটা সমান সমান হলো q+i। আমাকে বলছে হলো p-q এর মান বের করতে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা আগে নিচের সলিউশনটা ঢেকে দেই যাতে হলো গিয়ে আমাদের সমস্যা না হয়। আমাদের দেখো, আমাদের বলছে পি আর কিউ এর মান বের করতে, তো আমি কিন্তু কিউটার মান কিন্তু এখান থেকে যদি আমি আইটাকে সাইড চেঞ্জ করি তাহলে কিউ এর একটা মান বের হইতেছে, বাট ওইটাতে আমার রুটের মান থাকতেছে, সেই কারণে হলো আমার মানে একটা কমপ্লিকেটেড কি বলে সলিউশন আসতেছে কিউ এর জন্য, যেটা কিনা আমি নিতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি করি কি, দুই পাশে আগে স্কোয়ার করে দেই। যদি স্কোয়ার করি তাহলে আমার এই পাশে থাকতেছে p+4i আর ওই পাশে থাকতেছে হলো কিউ স্কোয়ার, আই স্কোয়ার কে যদি আমি করি তাহলে আসতেছে -1 আর থাকতেছে হলো 2i কিউ। তো এখন হলো আমি সমতা করব। একটু আগে আমরা প্রথম যে ধর্মটা দেখছিলাম যে সমতার, যে বাস্তব অংশ থাকবে বাস্তব অংশের সাথে, এখানে -1 আর হলো কিউ স্কোয়ার, এটা কিন্তু বাস্তব অংশ, আর এখানে হলো পি। তো সেই ক্ষেত্রে আমার পি এর ভ্যালু হবে q² - 1 আর 4i আর হলো 2i কিউ, এই দুইটা যদি আমি সমতা করি তাহলে আই তো থাকলো, আই এর সাথে এই পাশে আছে হলো 4, এই পাশে আছে হলো টোয়াইস কিউ। এখান থেকে আমি কিউ এর একটা ভ্যালু পাইতেছি, কিউ এর ভ্যালু আসতেছে হলো আমার 2। আমি যদি এই কিউ এর ভ্যালুটা এইখানে বসাই তাহলে আমার পি এর ভ্যালু আসতেছে হলো 4 - 1 = 3 আসতেছে। এখন আমার কোয়েশ্চেনে চাইছে হলো p-q করতে, সেক্ষেত্রে আমার যদি আমি করি তাহলে আলটিমেটলি আমার মান আসতেছে হলো গিয়ে 1। আর এটাই হলো গিয়ে আমাদের আনসার, এই যে আনসার বি। তারপরে আমাদের বলছে 5 নাম্বার কোয়েশ্চেনে যেটা, যে জেড দেওয়া আছে একটা আর জেড প্লাস জেড বারের মান কত হবে। এটা হলো গিয়ে তোমরা মুখস্থ করতে পারো যে যদি আমাদের একটা মানে জটিল সংখ্যা দেওয়া থাকে, জটিল সংখ্যার সাথে যদি তার অনুবন্ধীর যোগফল বলে তাহলে সেটার আনসার হবে হলো টোয়াইস এ, এখানে এই জিনিসটা হলো গিয়ে বাস্তব পার্ট। আর যদি গুণফল বলে z × z বার তাহলে হবে হলো a² - b², এ হলো গিয়ে আমার বাস্তব অংশ আর বি হলো গিয়ে আমার অবাস্তব বা কাল্পনিক যে পার্টটা আছে আর কি ওইটা। তারপরে যদি আমরা 6 নাম্বার কোশ্চেনে যাই, 6 নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে যে a+ib = 4 - i হলো গিয়ে আমাকে বলছে a² - b² বের করতে।
তো এখানে আমি যদি সমতা করি তাহলে a ইকুয়াল টু 4 আসতেছে, b ইকুয়াল টু 1 আসতেছে, তাহলে a স্কোয়ার করলে 4 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমার আসতেছে 15। এটা হলো আমার আনসার। এই যে তারপরে বলছে হলো 7 নাম্বার কোয়েশ্চেন। 7 নাম্বার কোয়েশ্চেনটা এখানে সলভ যেটা দেওয়া আছে ওইটাই ভালো। 7 নাম্বারটা কি করায় দেওয়া লাগবে নাকি এটা সলভ যেটা সেটা দেখে তোমরা বুঝতে পারবা? কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি তোমরা এগুলো করছো, যেহেতু অলরেডি অনেকগুলো অ্যাডমিশন টেস্ট দিয়ে দিছো, এই কোয়েশ্চেন গুলো তোমাদের অলরেডি সলভ করা হয়ে গেছে। তারপরেও স্লাইড যেহেতু আছে, স্লাইড দিয়ে দিবনি, ওইখান থেকে কইরো, যদি না পারো দিও, গ্রুপে সলভ করে দিব। এখন আসি হলো সঞ্চার পথ। কেউ একজন মনে হয় কোশ্চেন করছিল যে সঞ্চার পথ কি দরকার আছে কিনা। এখন দেখো আমাদের হলো গিয়ে কত সাল, করোনার পর থেকে ম্যাক্সিমাম শুরু হয়েছে গিয়ে আমাদের শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসের মধ্যে ম্যাথের আছে আসে হলো গিয়ে 12টা চ্যাপ্টার। 12টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি নিজে আরো শর্ট করো, তো 12টা চ্যাপ্টার থেকে মিনিমাম কিন্তু আমার 20টা কোশ্চেন করা লাগতেছে। তো অনেকগুলা, যেমন ক্যালকুলাস থেকে আমি হাইয়েস্ট কয়টা করতে পারবো, 4টা বা 5টা। 5টা কোশ্চেন করলে আমার বাকি 15টা কোশ্চেনের জন্য কিন্তু অন্যান্য চ্যাপ্টারের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে। তো আমি যদি স্কিপ করি আর টিচাররা যদি ওই জিনিসটা থেকে কোয়েশ্চেন করে, তখন কিন্তু সবচেয়ে বেশি আক্ষেপ লাগবে। কারণ আমার কাছে সুযোগ ছিল, সময় ছিল, সবই ছিল, কিন্তু আমি পড়ি নাই, নিজে নিজে স্কিপ করছি। তো এইটা হলো সবচেয়ে বড় কষ্টের জিনিস। তো আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো, যেহেতু তোমাদের সেকের জন্য, মানে সেকের জন্য বলতেছি না, সবকিছুর জন্যই তোমাদের একটা হিউজ অ্যামাউন্ট টাইম আছে, তো তোমরা সবগুলা চ্যাপ্টারেরই মানে যেই চ্যাপ্টারটা পড়বা অ্যাটলিস্ট ওটার A to Z শেষ করার চেষ্টা করবা। আর যেগুলোতে স্কিপ করতে চাও, যেমন ক্যালকুলাসে যদি স্কিপ করতে চাও কোনো কিছু, ক্যালকুলাসের কিছু ধরাবাঁধা ম্যাথ থাকে যেগুলা কিনা তোমার জন্য খুব ম্যান্ডেটরি, যে এগুলা হলো কোনো চেঞ্জ ছাড়াই অ্যাজ ইট ইজ যেরকম থাকে হুবহু কোশ্চেন আসে। তো ওগুলা তোমরা পারো বা না পারো কাইন্ড অফ মুখস্থ করে যাবা। কারণ একটা জিনিস কি, দিন শেষে তোমার হলো একটা সিট ম্যাটার করে, যদিও এই জিনিসটা আমাদের আলটিমেট গোল না, আমাদের শিখে শিখে তারপরে যাওয়া উচিত। কিন্তু অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি জানি একটা সিটের দাম কতটুকু। যখন তুমি দেখবা ফার্স্ট টাইমে তুমি কখনো মানে কোথাও চান্স হয় নাই, সেকেন্ড টাইম নেওয়ার জন্য তুমি আহ কি বলে সেকেন্ড টাইমের জন্য তুমি প্রিপারেশন নেওয়া শুরু করছো, কিন্তু দেখতেছো যে শুরুর দিকে তুমি ধাক্কা খেয়ে গেছো, যে তোমার চান্স হয় নাই, প্রথম পরীক্ষা দিছো চান্স হয় নাই, তখন থেকেই তোমাকে আর কি সবার থেকে কথা শুনতে হবে। ইভেন একটা টাইম পরে তোমার ফ্যামিলিও আর কি তোমাকে ওইরকম ভাবে শুরুর দিকে যেরকম সাপোর্ট দিত ওরকম দিবেন। এটা হলো একটা মানে চিরন্তন মানে তিক্ত সত্য কথা এটা। মানুষ বলবে যে না আমার ফ্যামিলি ভালো, আমার ফ্যামিলি ভালো, বাট একটা না একটা সময় একটু না একটু হলেও তোমাকে কথা শোনাবে। যাই হোক, ওগুলো যাতে তোমাদের শোনা না লাগে, তোমাদেরকে ওরকম ভাবে আমরা প্রিপেয়ার্ড করবো যাতে সেকে অ্যাটলিস্ট তোমরা একটা সিট কনফার্ম করতে পারো। এখন দেখো এখানে হলো গিয়ে আমাদের যখন কিনা নর্মালি যেই ধরো জেড একটা জটিল সংখ্যা দেওয়া আছে x+i y, তো IY বা এরকম না দিয়ে দেওয়া থাকলো A+IB, যেটাই হোক না কেন ফরম্যাট যেটাই হোক, আমাদের হলো গিয়ে দেখা লাগবে যে এইগুলোর সাথে ফরম্যাট মিলে কিনা, এখানে যেই ফরম্যাট গুলো আছে এগুলোর সাথে মিলে কিনা। যদি আমার জেড, জেড মানে কি এইটা, x+iy ইকুয়াল টু A দেওয়া থাকে, তাহলে এটা হবে বৃত্ত। এখানে আসলে বুঝার কিছু নাই, যদি বুঝতে চাও তাহলে এগুলা খুব মানে ডিটেলসে ক্লাস করানো লাগবে, তখন একটা ক্লাস করানোর জন্য আমার 1 ঘন্টার মতো টাইম লাগবে, কারণ এগুলোতে ব্যাখ্যা করা লাগবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তারপরে তোমরা চেষ্টা করো একটু মুখস্থ করার। যদি আমার জেড ইকুয়াল টু এ হয় তাহলে বৃত্ত হবে, জেড মাইনাস এ ইকুয়াল টু যদি বি হয় তখনও বৃত্ত। আবার যদি আমার দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী হয়, এরকম যদি দুইটা গুণ করে যদি আমার এ স্কোয়ার হয় বা কোনো একটা ধ্রুবকের স্কোয়ার হয় তাহলে বৃত্ত হবে। তারপরে হলো গিয়ে আরেকটা বৃত্ত হওয়ার ইয়া হলো গিয়ে, যদি A × Z+B, C × Z+D এই দুটো যদি সমান হয় তাহলে বৃত্ত হয়। বৃত্তর ক্ষেত্রে আমার শর্ত কয়টা, তাহলে 4টা। তো তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এখানে যেমন মাঝখানে সরলরেখা অ্যাড করছে, সরলরেখাটা বাদ দিয়ে বৃত্তটা রেখে দেন এইটাকে এখানে আনলা, এটাকে এখানে নিয়ে এসে তোমরা নোট করলা, তোমাদের নিজেদের বোঝার জন্য সুবিধা হবে। তারপরে হলো সরল রেখা হবে কি, সরল রেখা হবে হলো জেড এর সাথে যে কোনো একটা সহগ যোগ হবে, আর জেড এর সাথে আরেকটা সহগ যোগ হয়ে যদি সমান হয় তাহলে সরল রেখা। আর উপবৃত্ত আর অধিবৃত্ত মনে রাখাটা একটু সহজ। উপবৃত্তর জন্য হলো গিয়ে আমার যোগ থাকবে, আর অধিবৃত্তের জন্য হলো আমার বিয়োগ থাকবে। আর হলো গিয়ে এরকম আর কি, এটাই হলো আইডেন্টিফিকেশন করার জন্য। এখন আমরা কোশ্চেনে গেলে হয়তো বা বুঝতে পারবে। দেখো কোশ্চেনে কি আছে, যে জেড আমার একটা জটিল সংখ্যা দেয়া আছে, আর হলো গিয়ে এটাকে ধরো এ, এটাকে ধরো হলো গিয়ে, দাঁড়াও এখানে কি ফরম্যাট দেয়া আছে, হ্যাঁ এখানে এ দেওয়া আছে, এটাকে ধরো হলো গিয়ে B, A Z - B, আর হলো এখানে সি ধরো হলো 1, C = 1 ধরলে এখানে CZ আছে, তারপরে হলো -D আছে। এখন দেখো মিলায় দেখো তো আমাদের এখানে এটার সাথে মিলতেছে কিনা। মিলছে না প্রায়, শুধু এখানে হলো গিয়ে আমাদের হলো প্লাস চিহ্ন ছিল, এখানে হলো মাইনাস চিহ্ন আছে।
ওইটা ম্যাটার করে না, চিহ্ন যাই থাকুক, যেহেতু আমাদের এখানে দেখো সামনে কিন্তু ওই যে আহ এটার কি বলে পরম মান চিহ্ন দিয়ে রাখছে, তো মাঝখানের চিহ্নটা ম্যাটার করে না। যদি আমার এরকম ফরম্যাটটা ঠিক থাকে তাহলে আমরা হলো গিয়ে যেটার সাথে শর্ত মিলবে ওইটা সলিউশন হিসেবে লিখে দেবো, এটা হচ্ছে বৃত্ত। তারপরে দেখো এখানে হলো গিয়ে z+a z+b, এটা হলো সরল রেখা। তারপরে এখানে যেহেতু আমার প্লাস আছে, প্লাস থাকলে হবে উপবৃত্ত, আর মাইনাস থাকলে, যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে এটা হয়তো হলো অধিবৃত্ত। অধিবৃত্তের মনে হয় এমসিকিউ দেওয়া আছে নিচে, যদি যাই, না অধিবৃত্তটা দেওয়া নাই, যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে অধিবৃত্ত। যাই হোক, এই ছিল আজকের আমাদের ক্লাস। তো এখন তোমরা কি জটিল সংখ্যা পুরোটা ক্লিয়ার হয়েছে? বা তোমাদের তো বলছিলাম যে আজকে একটু জটিল সংখ্যাটা দেখে রাখো, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সলভ করে দেওয়ার ট্রাই করবো। তোমরা কি দেখছিলা? একটু রেসপন্স করো। আহ আইদার মাইক অন করে বলতে পারো অথবা চ্যাট বক্সে মেসেজ দিয়ে বলতে পারো, সমস্যা নাই। হ্যাঁ আপু, আমরা দেখছিলাম, তেমন কোনো সমস্যা পাওয়া যায় নাই। আচ্ছা, তাহলে তো ভালো। আহ তোমরা তাহলে একটা কাজ করতে পারো, যে আমি একটা কথা বলছিলাম যে তোমাদেরকে টাস্ক দিব, আর ম্যাক্সিমামই তোমরা বলছো যে সকালবেলা থেকে টাস্কটা দেওয়ার জন্য। তো 7টা বাজে যেহেতু তোমরা টাইম ফিক্স করছো, আহ এখনো পর্যন্ত পড়ানো হয়েছে কি কি? আমি পড়াইছি হলো গিয়ে জটিল সংখ্যা, আহ আমি পড়াইছি হলো গিয়ে জটিল সংখ্যা, তাই না? আর বিপ্লব ভাই পড়াইছে হলো কেমিস্ট্রি। কোন চ্যাপ্টারটা পড়াইছে? আমার সকালে। রূপ ভাইয়া পড়াইছেন গুণগত রসায়ন আর পর্যাবৃত্ত গতি। আচ্ছা, উম সরি সরি, গুণগত। গুণগত রসায়ন আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো তোমাদের টাস্ক থাকবে হলো গিয়ে, যেহেতু আমাদের কালকে অলরেডি তো কালকে হলো ফিজিক্স ক্লাস, নেক্সট হলো কেমিস্ট্রি পরীক্ষা আছে। তো কেমিস্ট্রি পরীক্ষা যেহেতু আছে, তোমরা কেমিস্ট্রিটাতেই ফোকাস দাও। কালকে সকালে, তোমরা কালকে সকালে ঘুম থেকে উঠে, বা যারা ঘুমাবা তো ঘুম থেকে উঠলা 7টা বাজে উঠে, দেন হলো টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে মেসেজ দেওয়ার অপশন করে দিব। দেন ওইখানে 7টা বাজে উঠে যার যার মতো সালাম দিবা বা আদাব দিলা। দেন হলো গিয়ে তোমাদের টাস্ক থাকবে হলো গিয়ে ভার্সিটি কয়ের যে কোয়েশ্চেন গুলা এক কথায় আনসার করা যাইতেছে কিছু থাকে, মানে কেমিস্ট্রি কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনই দেখবা যে আহ থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে। মৌলের পর্যাবৃত্ত থেকে থিওরির অনেক কোয়েশ্চেন আছে। আর গুণগত মেইন জিনিসগুলো হলো কি, যে এখানে তোমাদের হলো কিছু থাকে হলো গিয়ে সূত্র। আহ গুণগততে মনে হয় কেএসপি কেআইপি আছে, তাই না? আমি নিজে কেমিস্ট্রিতে অনেক দুর্বল, আর কেমিস্ট্রি আমি স্কিপও করছিলাম, কেমিস্ট্রিতে কেএসপি কেআইপি নিচে যে ফর্মুলা গুলো আছে, যত মানে মনে করো যে তোমাদের নিজেদের পরীক্ষা আগে জাস্ট তুমি এই নোটটা যেন সেট পরীক্ষার আগে তোমার একবার দেখলেই হয়ে যেতেছে, আর কোনো কিছু যেন তোমার নিজের দেখা না লাগে। যেমন মনে করো যে কোনো কোয়েশ্চেন ব্যাংক দেখা লাগলো না, বা কারোর থেকে দোস্ত এই জিনিসটা বুঝতেছি না বুঝাই দে, ওরকম সিচুয়েশন যাতে না হয়। তো তোমাদের কালকে দায়িত্ব থাকবে হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে মৌলের পর্যাবৃত্ত ধর্মের চ্যাপ্টারের যতগুলো থিওরি আছে সবগুলো A to Z লিখবা। দেন হলো গিয়ে 3 ঘন্টা টাইম থাকবে, 7টা থেকে, ধরো 7টা থেকে 10টা পর্যন্ত, সরি 7টা থেকে 10টা পর্যন্ত তোমরা হলো মৌলের পর্যাবৃত্ততে টাইম দিবা। দেন 10টা থেকে 11টা পর্যন্ত একটা ব্রেক নিবা। ব্রেক নিয়ে ওই জিনিসগুলা একটু আর কি অ্যানালাইসিস করবা, যে আচ্ছা আমি যা লিখছি ঠিক আছে কিনা, আরো কোনো কিছু অ্যাড করা দরকার আছে কিনা। দরকার হলে তোমরা যতজন মিলে ব্যাচে আসো সবাই নিজেদের মধ্যে পার্সোনালি কিছু কথাবার্তা বলে, বা আলাদা একটা গ্রুপ খুলে ওইখানেও ডিসকাশন করতে পারো, সমস্যা নেই। তোমাদের মনে হতে পারে যে এত গ্রুপ খোলার দরকার কি? ভার্সিটিতে উঠলে ভাই প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা গ্রুপ লাগে, মানে কতগুলা যে গ্রুপ ক্রিয়েট হয় আল্লাহ মাহবুদ জানে। যাই হোক, তো তোমাদের হলো গিয়ে 3 ঘন্টা থাকবে হলো মৌলের পর্যাবৃত্তের জন্য। দেন হলো তোমরা সাবমিট করবা 11টার পরে, মনে করো যে 11টা 10-এ তোমরা সবাই হলো সাবমিট করবা যে কি কি নোট করছো। তো যাদের নোট গুলা ভালো হবে, বিপ্লব ভাই তো বলছে যে যাদের নোটটা ভালো হবে তাদেরকে মোস্ট প্রবাবলি মোবাইলে রিচার্জ করে দিবে। তারপরে হলো গিয়ে ব্রেক নিলে 12টা পর্যন্ত, তখন তোমাদের আর কোনো কাজ থাকলো না। দেন 12টা থেকে শুরু করে গুণগত, অত বড় একটা চ্যাপ্টার না, গুণগততে হলো তোমার থিওরিও কম আছে, ম্যাথ টার্ম গুলা বেশি আসে। ম্যাথ টার্ম বেশি আসলে আর সেকে হলো গিয়ে ম্যাথ টার্ম থেকেই দিবে কোশ্চেন। তো সেই ক্ষেত্রে তোমরা 2টা পর্যন্ত টাইম নিলা, 2টা পর্যন্ত টাইম নিয়ে গুণগত নোট গুলা করলা, গুণগত করলা। দেন 2টা 30-এ সাবমিট করে দিলা গ্রুপে।
কালকে এক্সাম আছে 11টা থেকে? ও ভাইয়া কি টাইম দিয়ে দিছে তোমাদেরকে? আচ্ছা, 11টা থেকে যদি তোমাদের এক্সাম থাকে তাহলে তো তোমাদের আগে থেকেই পড়া লাগবে। তো আজকে থেকে তোমরা যেহেতু পড়া শুরু করো, কালকে 10টার সময় সাবমিট করে দিও। মানে তোমাদের যেহেতু পরীক্ষা আছে, পড়া লাগবেই, তো সেই ক্ষেত্রে দাঁড়াও। তো আজকে তো এখন তো পড়তে যাবে, আমি ছেড়ে দিব, সমস্যা নেই, আমি 10টার আগে ছেড়ে দিব। পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে আপু? পরীক্ষাটা আমাদের বেলা যেভাবে নিছিল আর কি, ভাইয়া হলো গিয়ে একটা, আচ্ছা আমি দাঁড়াও একটু বলে নেই। তোমরা কালকে 11টায় পরীক্ষা না, তো 10টার মধ্যে তোমরা হলো গিয়ে নোট সাবমিট করবা টেলিগ্রাম গ্রুপে। 7টায় তোমরা সবাই সবার হাজিরা দিবা। আহ হাজিরা দিবা, সরি, অ্যাটেন্ডেন্স লিখলেই হয়তো, হোয়াট এভার, যাই হোক। তো তারপরে হলো তোমাদের 11টা থেকে পরীক্ষা। পরীক্ষার সিস্টেমটা আমি একটু বলে দিই, আমাদের বেলা যেরকম হয়েছিল অনেকটা ওরকম হইতেই পারে। পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হবে 11টায়, তোমাদের হলো গ্রুপ যেটা আছে ওই গ্রুপে হলো পরীক্ষার একটা পিডিএফ দেওয়া হবে, কোয়েশ্চেনের পিডিএফ। পিডিএফ দেওয়ার পরে তোমাদেরকে, আমাদের বেলায় টাইম ছিল যে 3-4 ঘন্টা টাইম দেওয়া হয়তো, মানে ভাইয়া হলো ওই তো সময় টিউশনিতে যাইতো, দেন হলো আমরা সাবমিট করে দিতাম লাস্ট টাইমের আগে। অনেকে থাকতো যে আগে আগে করে দিত, অনেকে থাকতো একদম লাস্ট টাইমে দিত। তো আগামীকালকে হয়তো বা তোমাদের বেলায় 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে, 1 আওয়ার টাইম দেওয়া থাকবে। ওই টাইমের মধ্যে তোমরা হলো গিয়ে কোয়েশ্চেনের সলভ লিখবা। কোয়েশ্চেন সলভ লিখবা হবে তোমার, মনে করো যে যেহেতু কেমিস্ট্রিতে মনে হয় না যে থিওরি দিবে, থিওরি দিলেও এক কথায় মানে এক লাইনে আনসার লিখতে পারবা এরকম। তো চেষ্টা করবা গিয়ে মানে এইভাবে সিরিয়াল অনুযায়ী লেখার। আর কিছু কিছু আমি যেটা করতাম আর কি, আমি একটু মানে কিপটামি করতাম, একটা পেজ রে 2 ভাগ করতাম, মনে করো এটা একটা পেজ, সরি, আর লেখা বাঁকা হয়ে যেতেছে, ধরো এটা একটা পেজ আমার, আমি করতাম কি এমনি ভাঁজ করতাম, ভাঁজ করে এই পাশে কিছু লিখতাম, এই পাশে কিছু লিখতাম, যাতে হলো গিয়ে আমার আর কি আহ খাতায় পেজ কম লাগে, আর হলো আনসারও ছোট ছোট, মানে লেখা অনেক ছোট ছোট করে লিখতাম, যেহেতু পিডিএফ দিতাম। পিডিএফ তো জুম করে আনসার গুলো দেখতে পারতো, বাট তোমরা এটা করো না। কারণ আসলে একটু প্যারা লাগে, যে মনে করো তুমি একটা আনসার লিখছো, আমি বুঝতে পারতেছি না, আমার বারবার জুম করা লাগছে, তো তোমাদের জন্য সাজেস্ট থাকবে যে তোমরা এরকম লাইন বাই লাইন লিখে দেন হলো আনসার গুলা দিবা। এক পেজে 15টার মতো আনসার বা 10-12টা আনসার লিখলেই হবে, আর দরকার নাই, 10-12 লাইন এনাফ। এইটাই। আর মনে হয় কালকে কত মার্কের এক্সাম হবে ওটা বলছে ভাইয়া? 50 মার্কের এক্সাম হবে। আচ্ছা, 50 মার্কস এর যদি এক্সাম হয় তাহলে তো তোমাদের মনে হয় 1.5 ঘন্টা টাইম দেওয়া হইতে পারে। কোয়েশ্চেন ইজি হবে, ওটা নিয়ে প্যারা খাবে না, জাস্ট ভার্সিটি কোয়ের কোয়েশ্চেন গুলা ভালো করে সলভ করো। দেখবা যে আয় হায় ভাইয়া তো সব একদম ভার্সিটি কোয়ের সবগুলো উঠাই দিছে। বাট আহামরি অবাক হওয়ার কিছু নাই, সে কেউ সেম কাজ করে। তোমার কাছে যখন কিনা একটা কোয়েশ্চেন তুমি সলভ করবা, তখন তোমার কাছে মনে হবে যে এটা রিপিট হয়েছে, আসলে একটু চেঞ্জ করে দিলেও তখন তোমার কাছে মনে হবে যে না, আমি এই জিনিসটা পারি। তো তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে যে এখন আপাতত, যেহেতু কালকে কেমিস্ট্রি এক্সাম আছে, কেমিস্ট্রিটা পড়ো, আর জটিল সংখ্যা যেহেতু আগে থেকে পড়ে ফেলছো তো ওটাতে কিছু বলার নাই। কালকে চেষ্টা করো সকাল 7টা বাজে উঠে দেন হলো নোট গুলা সাবমিট করে দেওয়ার জন্য গ্রুপে। আর এতে সুবিধা কি, যে তুমি যখন নোট করবা, যখন আমরা পাবলিকলি কোনো জিনিস শেয়ার করি, তখন আমাদের টার্গেট থাকে যে না, আমার জিনিসটা এরকম হোক যাতে অন্য কেউ দেখলে অ্যাপ্রিসিয়েট করে। এটা আমাদের হলো বলতে গেলে একটা মানে সাইকোলজিক্যাল থিং, যে আমরা না চাইতে ওই জিনিসটা হয়ে যায়, যে আমরা চাই না যে এরকম হোক, বাট মানে আমাদের মাইন্ডে কাজ করে যাচ্ছে, আমারটা যদি ভালো হয় তাহলে তো সবাই প্রশংসা করবে। তো চেষ্টা করবা নোটটা এমন হতে যাতে তোমার নিজের পরবর্তীতে কাজে লাগে, প্লাস তোমার নোট পড়ে যেন অন্যজন উপকারে, মানে অন্যজনের উপকার হয়। তো এটাই একটা পরামর্শ থাকবে। আর কন্টিনিউয়াসলি টানা পড়ার দরকার নাই, 1 ঘন্টা পড়লা, 10 মিনিট ব্রেক নিলা, দেন আবার 1 ঘন্টা পড়লা। আর এখন যেহেতু রোজা রমজানের মাস, তো চেষ্টা করে হলো 4 ঘন্টার বেশি পড়ালেখা না করার, 4 ঘন্টা পড়লেই এনাফ। রোজার মাসে তুমি 4 ঘন্টাও ঠিক মতো পড়তে পারবে না, বাট 4 ঘন্টা পড়াটা আমার কাছে মনে হয় যে উচিত হবে, 4 ঘন্টা পড়াটা। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা ক্লাস নিয়ে কোনো অভিযোগ থাকে বলতে পারো, সমস্যা নাই। বা বিপ্লব ভাইকেও বলতে পারো যে ক্লাসটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, যেহেতু এটা আমার প্রথম ক্লাস, ভুল ত্রুটি থাকতেই পারে। তো তোমাদের থেকে আপাতত আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার কালকে দেখা হবে, কালকের টাইমটা আমি জানাই দিব, আসলে আমার কালকে ক্লাস আছে তো। তো ক্লাসের টাইমটা এখনো ঠিক হয় নাই, তো আমি হয়তো বা এখন জানাইতে পারবো না। তোমাদেরকে রাত্রে মেসেজ দিয়ে জানাই দিব যে কালকে কয়টায় ক্লাস হবে। তো এই ছিল আজকের জন্য। আল্লাহ হাফেজ। তোমরা যাইতে পারো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো।
আর কোনো কোয়েকশন নেই আপু। আচ্ছা আচ্ছা, তাহলে তো হুম, ক্লাস কি শেষ করে দিব? আপনি তো আছেন। তো ঠিক আছে আপু, শেষ করে দিলাম। আচ্ছা, তোমাদের কি স্লাইড লাগবে? লাইট দিলে ভালো হয় আপু। আচ্ছা, আমি স্লাইডটা দিয়ে দিব, সমস্যা নেই। এন্ড করে দিচ্ছি।